সো ইন দ্য লাস্ট ক্লাস আমরা পড়েছিলাম হচ্ছে অ্যাকাউন্টিং এর ডেফিনেশন, অ্যাকাউন্টিং এর বেসিক অ্যাক্টিভিটিস, এন্ড উই ফাউন্ড থ্রি বেসিক অ্যাক্টিভিটিস। তিনটা বেসিক অ্যাক্টিভিটিস দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম ইকোনমিক ইভেন্ট এন্ড নন ইকোনমিক ইভেন্ট। এরপরে তিনটা বেসিক অ্যাক্টিভিটিজের তৃতীয় নাম্বার যে অ্যাক্টিভিটিস কমিউনিকেশন, এই কমিউনিকেশন কনসেপ্টটা কিন্তু আমরা খুব ভালো করে পড়েছিলাম। যে কমিউনিকেশন বলতে তো সিম্পলি যোগাযোগ করা, কিন্তু অ্যাকাউন্টিং তার ইউজার্সের সাথে কমিউনিকেশন করে কিভাবে। কারণ আমরা হিউম্যান বিং, যেমন আমি আজকে তোমাদের সিআর কে হোয়াটসঅ্যাপ করেছিলাম সকালবেলা যে সি ইউ এট 1 PM। তার মানে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু কমিউনিকেশন হয়ে গেল, এবং খুব সম্ভবত লাবিব তোমাদের সবাইকে জানানোর কথা। আমি ওকে বলেছিলাম এটাও যে ইনফর্ম আদার্স, ও আমাকে রিপ্লাই দিয়েছে যে স্যার আমি সবাইকে জানিয়ে দিয়েছি। আচ্ছা, এখন কিন্তু ক্লাসটার মধ্যেও কমিউনিকেশন হচ্ছে আমাদের, এই যে গুগল মিটের মাধ্যমে কথা বলার মাধ্যমে। আমি স্ক্রিন শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্তেছো, তোমরা কান দিয়ে শুনতেছো। তো এছাড়া আমরা হিউম্যান বিং মোবাইল, ইমেল, তারপরে আরো অনেক ওয়েতে আমরা কমিউনিকেশন করি। তো অ্যাকাউন্টিং কমিউনিকেশন করে কিভাবে? কমিউনিকেশন বলতে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যে অ্যাকাউন্টিং তার ডাটাগুলো ইউজার মানে অন্য মানুষ বা অন্য প্রতিষ্ঠানের সাথে শেয়ার করে কিভাবে। তো অ্যাকাউন্টিং ডাটা শেয়ার করে রিপোর্ট তৈরির মাধ্যমে অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করে। অ্যাকাউন্টিং রিপোর্টকে আমরা অ্যাকাউন্টিং এর স্টেটমেন্ট বলে থাকি। আর অ্যাকাউন্টিং সাধারণত 4টা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টের মাধ্যমে অ্যাকাউন্টিং কমিউনিকেশন করে উইথ দ্য ইউজার্স। আমরা এটাও বলেছিলাম যে ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হ্যাভ ডিফারেন্ট পারপাস। এক একটা স্টেটমেন্ট এক এক রকম পারপাস সার্ভ করে। এই যে 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা দেখতেছি, এই 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কিন্তু নিশ্চিতভাবেই আলাদা আলাদা কিছু কাজ আছে। আবার এই 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জয়েন্টলি কিন্তু ওভারঅল কমিউনিকেশনের কাজটা করে থাকে। তো এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। আর সবার শেষে এসে যেখানে থেমে গিয়েছিলাম যে হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ডাটা, অ্যাকাউন্টিং ডাটার ইউজার কারা। তো এখানে ব্রডলি আনসারটা ছিল যে সমাজের প্রতিটা মানুষ, প্রতিটা প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং এর ব্যবহারকারী, ইউজার্স। এই ইউজার্সদেরকে আমরা দুটা ভাগে ভাগ করি। তাহলে আজকে আমাদের পড়াশোনাটা শুরু হচ্ছে বেসিক্যালি who are the types of users of accounting data. Types of users of accounting data. তো এই অ্যাকাউন্টিং এর ইউজার্সরা ব্রডলি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল ইউজার্স, আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। আমরা বলেছি যে সমাজের প্রতিটা মানুষ, প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট, প্রাইভেট, এভরিথিং, সবাই হচ্ছে অ্যাকাউন্টিং এর ইউজার্স। এই যে সবাই অ্যাকাউন্টিং এর ইউজার্স, সবাইকে আমরা আসলে দুটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। তো ইন্টারনাল এবং এক্সটার্নালটা পড়ানোর আগে একটু আমরা বলবো যে
খুব সম্ভবত গত ক্লাসেও আমি এই কথাটা বলেছিলাম যে আমরা অ্যাকাউন্টিং ক্লাসে সব সময় একটা ব্যাপার মাথায় রাখবো যে উই আর টকিং অ্যাবাউট ফর এ বিজনেস অর্গানাইজেশন। আমরা একটা বিজনেস অর্গানাইজেশনের কথা বলতেছি। আমরা যা ভাবতেছি, যা বলতেছি, যা করতেছি, যা এক্সাম্পল নিচ্ছি, সবকিছুই হচ্ছে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ এ বিজনেস অর্গানাইজেশন। তো একটা বিজনেস অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে যদি আমরা কথাবার্তা গুলো বলে থাকি বা এক্সাম্পল গুলো দিয়ে থাকি, তাহলে ইন্টারনাল ইউজার্স কনসেপ্টটা আমরা এখন দেখি। আচ্ছা, কখনো কনফিউশন হলে কিন্তু সাথে সাথে একটু কোশ্চেন করবা, এবং তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম যে অনেকক্ষণ পর পর মাঝে মাঝে তোমরা একটু রেসপন্স দিবা, আমি যাতে বুঝতে পারি যে আমরা ক্লাসে আসি, মানে ক্লাসটাকে তাহলে প্রাণবন্ত মনে হবে আমাদের। তো ইন্টারনাল কথাটার অর্থ হচ্ছে আমরা সাধারণভাবে যেটা জানি যে আভ্যন্তরীণ কোনো কিছুর ভেতরে, মানে উইথিন সামথিং, লাইক হতে পারে যে একটা রুমের ভেতরে। তো এখানকার কনসেপ্টটা হচ্ছে আসলে ইন্টারনাল ইউজার বলতে দা এমপ্লয়িজ or the employees of an organization। মানে কোনো একটা অর্গানাইজেশনের যত এমপ্লয়ি আছে এই সবাই হচ্ছে ইন্টারনাল ইউজার্স। তাহলে এখন একটা অর্গানাইজেশনে এমপ্লয়িজ বলতে কারা কারা থাকতে পারে? যেমন এখানে সিইও থাকতে পারে, এখানে ম্যানেজার্স থাকতে পারে, এখানে ইঞ্জিনিয়ার্স থাকতে পারে, এখানে অ্যাকাউন্ট্যান্টস থাকতে পারে, এখানে জিএম জেনারেল ম্যানেজার থাকতে পারে। এছাড়া এখানে আরো ছোট পোস্টে থাকতে পারে, এখানে স্টাফ থাকতে পারে, এখানে ক্লিনার্স থাকতে পারে। এক কথায় একটা অর্গানাইজেশনে, একটা কোম্পানিতে যত এমপ্লয়িজ আছে এই সবাই হচ্ছে ওই কোম্পানিটার জন্য ইন্টারনাল ইউজার্স। তো একটা কোম্পানিতে একেবারে টপ যদি আমরা বলি যে সিইও বা ম্যানেজিং ডিরেক্টর অথবা কোম্পানির চেয়ারম্যান, এরা হচ্ছে ইন্টারনাল ইউজার্স, টপ। এখান থেকে শুরু করে একেবারে লোয়ার লেভেল পর্যন্ত যত এমপ্লয়ি আছে, একেবারে ম্যানেজার, জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, স্টাফ, ক্লিনার, পিওন থেকে শুরু করে যারা যারা এই কোম্পানিতে চাকরি করে, অল দ্য এমপ্লয়িজ, এই সবাই হচ্ছে ইন্টারনাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ফর দ্যাট কোম্পানি, ওই কোম্পানিটার জন্য। আচ্ছা, কেউ আবার কোশ্চেন করতে পারো এখানে যে শেয়ার হোল্ডারের কনসেপ্ট, শেয়ার হোল্ডারের কনসেপ্টটা হচ্ছে একটু ডিফারেন্ট। মানে ইন্টারনাল ইউজার বলতে যে কোম্পানির সাথে ডিরেক্টলি ইনভলভ যারা, অন্যভাবে আমরা বলতে পারি যে internal users of an organization are the individuals who are involved in the activities of the company। এই কোম্পানির অ্যাক্টিভিটিস এর সাথে যারা ইনভলভড তারাই। অ্যাক্টিভিটিস না বলে আমরা আসলে এখানে ম্যানেজমেন্ট বললে আরো বেটার হয়। ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি, কোম্পানি পরিচালনার সাথে অথবা অপারেশনের সাথে যারা ইনভলভড তারা হচ্ছে ইন্টারনাল ইউজার্স। তাহলে এক্সটার্নাল ইউজার্স এখন কারা হবে? এক্সটার্নাল ইউজার্স আমরা বলেছিলাম যে একটা কোম্পানির বাহিরের যারা, তাহলে কোম্পানির সমস্ত এমপ্লয়ি যদি কোম্পানিটার ইন্টারনাল ইউজার হয়,
তাহলে এক্সটার্নাল বলতে আমরা বলতে পারি যে অল আদার পিপল or related organizations other than the internal users are the external users of accounting for a particular company. যে একটা কোম্পানির ভেতরে যারা কাজ করে তাদেরকে যদি আমরা ইন্টারনাল বলি, তাহলে এক্সটার্নাল হচ্ছে ওই কোম্পানির ভেতরে যারা কাজ করে তারা বাদ দিয়ে আর যত মানুষ আছে তারা সবাই হচ্ছে এক্সটার্নাল। তাহলে একটা কোম্পানির এমপ্লয়িজ বাদ দিয়ে আর কারা থাকতে পারে? সমস্ত এমপ্লয়িজ যদি আমরা বাদ দেই তাহলে থাকতে পারে হচ্ছে আমাদের কাস্টমার থাকতে পারে, কম্পিটিটর থাকতে পারে, তারপরে সাপ্লায়ার থাকতে পারে, যাদের কাছ থেকে আমরা র মেটেরিয়াল কিনে থাকি অথবা প্রোডাক্ট কিনে থাকি, গভর্নমেন্ট হতে পারে, তারপরে ট্রেড অ্যাসোসিয়েশন হতে পারে, বিভিন্ন বাণিজ্যিক যেগুলো সংগঠন আছে যেমন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তো এরকম যেগুলো, তারপরে বিজিএমইএ, বিকেএমইএ, এরকম যেগুলো ট্রেড বডিজ আছে এরাও কিন্তু এক্সটার্নাল ইউজার একটা পার্টিকুলার কোম্পানির জন্য। আর একটা কোম্পানির ক্ষেত্রে অন্য যত কোম্পানি আছে সবাই কিন্তু এক্সটার্নাল ইউজার। তাহলে এই হচ্ছে ইন্টারনাল ইউজার আর এক্সটার্নাল ইউজারের কনসেপ্ট। আমাকে এখন তোমরা বলো তো যে ইন্টারনাল ইউজার আর এক্সটার্নাল ইউজারের কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। আচ্ছা, বুঝি নাই এরকম কেউ আছে যে ইন্টারনাল ইউজার আর এক্সটার্নাল ইউজারের কনসেপ্টটা বুঝতে পারি নাই? আফিয়া, তানজুম? জি স্যার। বুঝতে পেরেছি না? সাইফুল না ইসলাম? স্যার, অ্যাকচুয়ালি আমি কেবলই জয়েন করলাম তো আমার নেটের প্রবলেমের জন্য। আমি রেকর্ডিংটা দেখে নিব, কারণ আমি আসলে পুরোপুরি দেখতে জি পারি স্যার, না। বুঝতে গেছে। হ্যাঁ, তো তুমি যদি নেট রেকর্ডিং দেখে বুঝতে না পারো তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে কিন্তু কোশ্চেন করবা যে স্যার ওইটা আরেকটু রিপিট করলে ভালো হয়। জি স্যার, অবশ্যই। আচ্ছা, তো এখন স্যার ডেইলি ক্লাস রেকর্ডগুলো স্যার যদি দিয়ে দিতে হ্যাঁ পারেন দিয়ে তাহলে ভালো। দিয়েছি। হ্যাঁ, আমাদের আগের যে ক্লাস রেকর্ডিং ওগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং এখন থেকে আমরা রেগুলার যেদিন ক্লাস সেদিনই ইনশাআল্লাহ দিয়ে দেবো, ওকে যদি স্যার, কোনো থ্যাংক ইউ। সমস্যা না হয়। হ্যাঁ স্যার, আপনি যে ডক ফাইলটা লিখে আমাদের দেওয়া যায় না স্যার? ডক ফাইলটা আমি এখন দেবো না, যখন সময় হবে তখন দেবো। ডক ফাইলটা দেবো Okay, কখন তোমাকে বলি, যখন আমাদের একটা মানে ডক ফাইলটাতে কিন্তু প্রতিদিন নতুন নতুন করে এডিশন হবে। তো তুমি অল্প একটু নিয়ে আসলে লাভ নাই, যখন একটা চ্যাপ্টার শেষ হবে তখন ওই পুরো চ্যাপ্টারের ডক ফাইলটা একসাথে দিয়ে দেবো। আচ্ছা স্যার। তো আমাদের নেক্সট আজকে আমরা যেই টপিকটা শুরু করতেছি এটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, সংক্ষেপে এটাকে আমরা গ্যাপ বলে থাকি, GAAP, গ্যাপ। এখন এই গ্যাপ কি জিনিস, এটা কেনই দরকার, প্রথমে আমরা একটু এটা নিয়ে কথা বলি। তো অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এর কথা এখানে বলা হচ্ছে, যে প্রিন্সিপালস, প্রিন্সিপালস মানে আমরা সবাই জানি যে নীতি বা নৈতিকতা। আচ্ছা, তো এখন অন্যভাবে আমরা বলতে পারি যে এই প্রিন্সিপালস গুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর রুলস রেগুলেশন। যে কোনো কিছু পরিচালনা করার জন্য কিন্তু একটা রুলস রেগুলেশন লাগে, তোমার পার্সোনাল লাইফেরও একটা রুলস রেগুলেশন আছে।
তুমি তোমার লাইফকে কিভাবে লিড করো, তোমার একটা রুলস রেগুলেশন আছে। আমাদের সবার ফ্যামিলিতেই কিছু পারিবারিক রুলস রেগুলেশন বা নিয়ম কানুন আছে যেগুলো আমরা মেনে চলি। আমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এখানেও কিছু রুলস রেগুলেশন আছে, আমাদেরকে মেনে চলতে হয়। আমরা যে দেশটাতে আছি দেশেরও কিছু রুলস রেগুলেশন আইন কানুন আছে। তোমরা যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি তে পড়ো এটার অনেক রুলস রেগুলেশন আছে, প্রোগ্রাম স্ট্রাকচার আছে যে তুমি কিভাবে কোন কোন কোর্স তোমাকে বেশি পড়তে হবে, কোনটা কোর্স কতটা কোর্স পড়তে হবে, কোনটা প্র্যাকটিক্যাল ল্যাব করতে হবে, কোনটা ল্যাব না করলেও হবে, অনেক কিছু রুলস রেগুলেশন আছে। তো এরকম অ্যাকাউন্টিং তো একটা ডিসিপ্লিন, অ্যাকাউন্টিংটাকে কিন্তু আমরা একটা ইনফরমেশন সিস্টেম বলেছিলাম, যে অ্যাকাউন্টিং হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম। তো যেহেতু অ্যাকাউন্টিং একটা সিস্টেম, এই সিস্টেমটারও কিন্তু একটা রুলস রেগুলেশন আছে। যেমন তোমাদের কম্পিউটার সিস্টেম, এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কাজ করে, রুলস রেগুলেশন মেনে কাজ করে। তো অ্যাকাউন্টিং সিস্টেমটাও কিন্তু কিছু রুলস রেগুলেশন আছে। অ্যাকাউন্টিং এর যে আমরা 3টা বেসিক অ্যাক্টিভিটিস পড়েছিলাম, এই কাজগুলো আসলে 3টা অ্যাক্টিভিটিস বলতে সংক্ষেপে যদি কেউ মনে করো যে এই 3টা শুধু কাজ, আইডেন্টিফাই করা, রেকর্ড করা, কমিউনিকেশন করা, শুনতে অনেক ইজি মনে হচ্ছে, কিন্তু এই 3টা কাজ আসলে অনেক ফর্মালিটিস মেনটেন করে করতে হয়, অনেক কাজ আসলে। তো যাই হোক, এই অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভিটিস গুলো করার সময় অথবা অ্যাকাউন্টিং সিস্টেমটা পরিচালনা করার সময় উই হ্যাভ টু ফলো সাম গাইডলাইন্স, আমাদেরকে কিছু গাইডলাইন্স ফলো করতে হয়। উই হ্যাভ টু ফলো সাম রুলস অ্যান্ড রেগুলেশনস, আমাদেরকে কিছু রুলস রেগুলেশন মেনে চলতে হয়। এই যে অ্যাকাউন্টিং এর রুলস রেগুলেশন যেগুলো মেনে চলতে হয়, এই রুলস রেগুলেশন গুলোকে আমরা বলে থাকি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। যেই রুলস রেগুলেশন গুলো সাধারণভাবে সব মানুষই, বেশিরভাগ মানুষ, সব মানুষ বলা ঠিক হবে না, বেশিরভাগ মানুষ যেই রুলস রেগুলেশন গুলো মেনে চলে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। তো অ্যাকাউন্টিং এর রুলস রেগুলেশন গুলো ডেভেলপ করে হচ্ছে আমেরিকান 2টা প্রতিষ্ঠান, এই FASB আর SEC। মানে প্রতিটা রুলস রেগুলেশন কিন্তু তৈরি করার একটা অথরিটি থাকে। যেমন একটা ফ্যামিলির কথা যদি আমরা বলি, যে একটা ফ্যামিলিতে রুলস রেগুলেশন কারা তৈরি করে, নিশ্চয়ই যারা ফ্যামিলির সিনিয়র থাকে, হতে পারে বাবা মা, অথবা অনেকের ফ্যামিলিতে দাদা দাদি এখনো স্ট্রং আছে, অথবা দাদা দাদি সরাসরি ফ্যামিলিটাকে দেখতেছে, সেই ক্ষেত্রে দাদা দাদি যেটা বলে তো দাদা দাদি বা বাবা মা, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমাদের বড় ভাই বোন এরাও হতে পারে। তোমার যদি একটা বড় বোন থাকে তাহলে নিশ্চয়ই তোমার বড় বোন তোমাকে কিছু কথা বলে যায়, তুমি এভাবে এভাবে চলবা, এটা করবা, ভালো করে পড়াশোনা করো, খারাপ ছেলেপেলের সাথে মিশবা না, খারাপ কাজ করবা না। তো এগুলোও কিন্তু আমাদের মেনে চলতে হয়। আমরা যদি আমাদের ডিপার্টমেন্টের কথা বলি, তোমাদের ডিপার্টমেন্ট সিএসসি, তাহলে তোমাদের রুলস রেগুলেশন কিন্তু এখানে ডিপার্টমেন্ট তৈরি করে। আমরা যদি পুরো ইউনিভার্সিটিটার কথা বলি, তাহলে ইউনিভার্সিটির যে আমাদের টপ ম্যানেজমেন্ট আছে ওরা রুলস রেগুলেশন তৈরি করে। আচ্ছা, তো ঠিক সেম অ্যাকাউন্টিং এর রুলস রেগুলেশন গুলো তৈরি করবে কারা? অ্যাকাউন্টিং এর রুলস রেগুলেশন গুলো তৈরি করে এই FASB এবং SEC নামে 2টা আমেরিকান প্রতিষ্ঠান। FASB টা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, আর SEC টা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জেস
কমিশন। আমেরিকান এই দুইটা প্রতিষ্ঠান জয়েন্টলি হচ্ছে অ্যাকাউন্টিং এর রুলস রেগুলেশন গুলো তৈরি করে, যে রুলস রেগুলেশন গুলোকে আমরা বলতেছি অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস, নিয়ম নীতি। এই আমেরিকান দুটো প্রতিষ্ঠান যে রুলস রেগুলেশন গুলো তৈরি করে অ্যাকাউন্টিং এর, এখন এরকম রুলস রেগুলেশন আছে কয়টা? প্রথমত যদি আমরা প্রিন্সিপালস নিয়ে কথা বলি, তাহলে এরকম প্রিন্সিপালস আছে 4টা। There are 4 accounting principles. এই 4টা প্রিন্সিপালস অ্যাকাউন্টিং এর বিভিন্ন অ্যাক্টিভিটিস করার সময় আমাদেরকে মেনে চলতে হবে। এগুলো লাইক ল, এগুলো মেনে না চললে অপরাধ হয়ে যাবে। ইউনিভার্সিটির একটা যদি রুলস, খুব স্ট্রং রুলস, সব রুলস এর গুরুত্ব কিন্তু আবার সমান না। অনেক সময় কিছু রুলস একটু শিথিল হয়, অনেক সময় কিছু রুলস অনেক টাফ হয়। যেমন এই যে রেজিস্ট্রেশনের কথা যদি আমরা বলি, তো রেজিস্ট্রেশন দেখো, প্রথমে কিন্তু আমাদের একটা ডেডলাইন থাকে, অথবা আমাদের একটা অ্যাডভাইজিং ডেট থাকে, যে এই ওই দিন তোমাদের ডি সেকশনের অ্যাডভাইজিং। তো ওই দিন অনেকেই রেজিস্ট্রেশন করে না, হঠাৎ 2-1 জন করছে। আগে যখন ফিজিক্যালি ইউনিভার্সিটি ওপেন ছিল, তখন সাধারণত ওই দিনেই বেশি হয়ে যেত। তো এখন অনলাইনের কারণে দেখা যাচ্ছে যে ওই দিন সাধারণত খুব বেশি হয় না, পরেও আমাদের অ্যাডভাইজার স্যার বা ম্যাডামরা পরে রেজিস্ট্রেশন করে দিচ্ছে। ইনফ্যাক্ট ডেটটাকে আরো বাড়ানো হচ্ছে, তার মানে এখানে রুলসটা একটু শিথিল আছে। এরপরে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আর রেজিস্ট্রেশন করা যাবে না। শিথিল করতে করতে ধরে নাও, সাধারণত আমি জানি এটা জানুয়ারির 31 তারিখে হবে, যে 31 তারিখের পরে ভার্সিটি আর এই সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন এলাও নাও করতে পারে। তো এই যে অ্যাকাউন্টিং এর 4টা প্রিন্সিপালস এর কথা আমরা বললাম, এই প্রিন্সিপালস গুলো কিন্তু খুব স্ট্রিক্ট। অ্যাকাউন্টিং এর বিভিন্ন অ্যাক্টিভিটিস করার সময়, রেকর্ডিং বলি বা কমিউনিকেশন বলি বা ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি বলি, এই কাজগুলো করার সময় এই 4টা প্রিন্সিপালস কে আমাদেরকে মেনে চলা বাধ্যতামূলক। এগুলো মেনে চলতেই হবে। এখন কোশ্চেন হলো যে কেউ যদি মেনে না চলে তাহলে কি হবে? তাহলে ফাইন হবে, পেনাল্টি হবে। পেনাল্টি, ফাইন বা শাস্তি যে কোনোটাই হতে পারে। এখন এই 4টা প্রিন্সিপাল সম্বন্ধে আমরা আজকে কথা বলবো। প্রথম প্রিন্সিপালটা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, অথবা এটাকে আমরা শুধু কস্ট প্রিন্সিপালও বলতে পারি। হিস্টোরিক্যাল কস্ট অথবা শুধু কস্ট প্রিন্সিপাল। আচ্ছা, তো এই প্রিন্সিপালটার মূল কথাটা, আসলে মূল মেসেজটা কি? কস্ট কথাটার অর্থ কি? কস্ট মানে হচ্ছে কোনো কিছুর মূল্য। যেমন তুমি একটা ল্যাপটপ কিনবা, একটা ল্যাপটপের একটা কস্ট আছে, তুমি 40,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনলা। তুমি একটা মেশিন কিনলা তোমার কোম্পানির জন্য, মেশিনটার দাম হচ্ছে ফর এক্সাম্পল 10 লক্ষ টাকা, তাহলে ওই মেশিনের কস্ট হচ্ছে 10 লাখ। এই যে প্রতিটা আমরা যা কিছু কিনে থাকি, সেটা ল্যান্ড বলো, মেশিন বলো, বিল্ডিং বলো, ল্যাপটপ বলো, তোমার একটা লেখার জন্য কলমের কথা বলো, একটা ড্রেস বলো, একটা ঘড়ি বলো, একটা মোবাইল বলো, যা কিছু আমরা কিনি, এভরিথিং হ্যাজ আ কস্ট। সবটারই কিন্তু একটা কস্ট বা মূল্য আছে। এখন এই হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল কি বলে? আসলে হিস্টোরিক্যাল কথাটা আসছে বেসিক্যালি হিস্টোরি থেকে। হিস্টোরি মানে আমরা সবাই জানি পাস্ট কোনো কিছুকে মিন করা হয়, হ্যাঁ, ভবিষ্যৎ কিন্তু না। তো পাস্ট বা হিস্টোরিক্যাল বলতে যেই জিনিসটা এখন অলরেডি ঘটে গেছে, যেটা হয়ে গেছে, সেটা হিস্টোরি হয়। অতীতটাকে আমরা হিস্টোরি বলি। তো এই হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালের মেইন মেসেজটা হচ্ছে
এটা যেটা বলে অল দ্য অ্যাসেটস, অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ। অ্যাকাউন্টিং এ অ্যাসেট কি এটা আমরা পরে আরো ডিটেইল শিখবো, এই চ্যাপ্টারেই আছে। তো অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, যে কোনো সম্পদ, অল দ্য অ্যাসেটস শুড বি রেকর্ডেড ইন দ্য অ্যাকাউন্টিং সিস্টেম at their cost price। মানে কোন অ্যাসেটকে আমরা যখন রেকর্ড করব অ্যাকাউন্টিং সিস্টেমে, ধরে নাও যে আমরা একটা ফার্নিচার কিনলাম, অটোবি থেকে আমরা একটা ফার্নিচার কিনলাম। তো এই ফার্নিচারটা, অথবা একটা ঘড়ি কিনলাম, একটা মোবাইল সেট কিনলাম, স্যামসাং থেকে একটা মোবাইল কিনলাম। তো যে কোনো পণ্যের দাম কিন্তু সব সময় যে একই থাকবে তা না, সাধারণত প্রতিদিন চেঞ্জ হয় না। যেই মোবাইলটা তুমি গতকালকে 40,000 টাকা দিয়ে দেখে আসছো, এটা আজকেই যে চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু নাও হতে পারে। কিন্তু হতেও পারে যে তুমি কালকে মোবাইলটা মার্কেটে দেখে আসলা 40,000 টাকা দাম, কালকে রাতেই ওই মোবাইল কোম্পানি ডিসিশন নিয়েছে যে এই মোবাইলটার দাম এখন ওরা কমাবে 30,000 টাকা, তাহলে আজকে যে দেখবে সে 30,000 দেখবে। তার মানে দিস প্রাইসেস আর চেঞ্জেবল। তো চেঞ্জেবল হোক অথবা চেঞ্জেবল না হোক, এখানে এই প্রিন্সিপালটার মেইন মেসেজটা হচ্ছে যে কোনো অ্যাসেটস আমরা যখন অ্যাকাউন্টিং সিস্টেমে রেকর্ড করব, সেটাকে অবশ্যই তার কস্ট প্রাইসে রেকর্ড করতে হবে। কস্ট প্রাইস বলতে কি, যে আমি যেই দামটা দিয়ে কিনেছি সেটা। তো কস্ট প্রাইস বলতে তাহলে এটাকে আমরা কিন্তু পারচেস প্রাইস ও বলতে পারি। পারচেস প্রাইসে লিখতে হবে, যেই দাম দিয়ে কেনা হয়েছে সেই দাম দিয়ে অ্যাসেটটাকে লিখতে হবে, রেকর্ড করতে হবে। এই অ্যাসেটের দাম যদি পরবর্তীতে চেঞ্জ হয়, চেঞ্জ মানে অ্যাসেটটার দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। অনেক কিছু আছে দাম বাড়ে, যেমন আমরা মোবাইলের এক্সাম্পলটা যে বললাম, মোবাইলের ক্ষেত্রে দাম সাধারণত কমে। একই মোবাইল, এটার দাম সাধারণত আস্তে আস্তে কমে। আবার একটা মেশিনের দাম কিন্তু বাড়তে পারে, স্পেশালি আমরা যদি বিল্ডিং বা ল্যান্ডের কথা বলি, জমি অথবা বিল্ডিং, এগুলোর দামও কিন্তু সাধারণত বাড়ে, দিন দিন বাড়ে। তো দাম বাড়ুক অথবা কমুক, যে কোনো অ্যাসেটকে আমরা যখন অ্যাকাউন্টিং সিস্টেমে রেকর্ড করব, তখন আমরা যেই দামে সেটা কিনেছি অবশ্যই সেই দামে রেকর্ড করব। পরবর্তীতে দাম বাড়ুক অথবা কমুক সেটা আমাদের বিবেচ্য বিষয় না, আমি যেই টাকা দিয়ে কিনেছি সেই দামেই আমাকে রেকর্ড করতে হবে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। আরো একটু ডিটেইল বইতে তোমরা পাবা, পিডিএফ যেটা আমি দিয়েছি, অথবা আমার স্লাইডেও পেয়ে যাবা ইনশাআল্লাহ। এরপরে সেকেন্ড যে প্রিন্সিপালটা আছে, এই প্রিন্সিপালটা আরো বেশি ইম্পর্টেন্ট। রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল। আচ্ছা, রেভিনিউ কথাটার অর্থ হচ্ছে আসলে ইনকাম অথবা আয়। আমরা যে ইনকাম করি অথবা আয় করি। রেকগনিশন কথাটা আসছে মূলত রেকগনাইজ থেকে। তো রেকগনাইজ অথবা রেকগনিশন, এটা হচ্ছে বাংলায় যদি আমরা মিনিং খোঁজার চেষ্টা করি, তাহলে রেকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি। কোনো কিছুকে রেকগনাইজ করা মানে হচ্ছে স্বীকৃতি দেয়া। এই যে সব কিছুর যে একটা নাম আছে, এটা কিন্তু এক প্রকার স্বীকৃতি। আচ্ছা, যেমন ল্যাপটপও হচ্ছে একটা ডিভাইস, আর ডেস্কটপ কম্পিউটারও হচ্ছে একটা ডিভাইস। দুটা দিয়ে কাজ কিন্তু মোটামুটি একই রকম করা যায়, কিছু ডিফারেন্স বা লিমিটেশন আছে।
পোর্টেবল একটা আর একটা পোর্টেবল নয়। তো এখন কোশ্চেন হলো যে ল্যাপটপ যে একটা ডিভাইস, এটাকে আসলে আমরা ল্যাপটপ বলতেছি কেন? কারণ আসলে কিছুই না, কারণ হচ্ছে যে আবিষ্কার করছিল প্রথম, সে এটার নাম দিয়েছিল ল্যাপটপ, এই জন্য আমরা সবাই এটাকে ল্যাপটপ বলে আসতেছি। তো এখন স্বীকৃতি বলতে আসলে কি মিন করি আমরা? এই রেকগনাইজ কথাটার অর্থ যদি আমি বলি, যে রেকগনাইজ মিনস টু রেকগনাইজ সামথিং অ্যাজ সামথিং, মানে কোনো কিছুকে কোনো কিছু হিসেবে স্বীকৃতি দেয়া। যেমন ধরে নাও, তোমাদেরকে সিএসসি স্টুডেন্ট বলা হয় কেন? তোমাদেরকে বিবিএ বিজনেসের স্টুডেন্ট বলা হয় না কেন? কারণ তুমি বিজনেসে পড়ো না, তুমি সিএসসি তে পড়ো। ড্যাফোডিলি যারাই বলে তারাই কিন্তু স্টুডেন্ট, কিন্তু সবাই সিএসসি স্টুডেন্ট না। তোমরা পার্টিকুলারলি সিএসসি তে পড়ো, দ্যাটস ওয়াই তোমরা সিএসসি স্টুডেন্ট হিসেবে রেকগনাইজড। আচ্ছা, তো যাই হোক, এই প্রিন্সিপালটা আমাদেরকে শেখায় মূলত যে রেভিনিউকে কখন রেভিনিউ বলতে হবে। when a revenue should be recognized as revenue, মানে আয়কে আমরা কখন আয় বলতে পারবো। আয় কিভাবে আয় হয়, এটা কিন্তু একটা কোশ্চেন। ইনকাম করার জন্য আমাদেরকে কি করতে হয়, এটা একটা কোশ্চেন। তো সহজভাবে যদি আমরা বলি যে ইনকাম করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয় বা কাজ করতে হয়, কাজ না করলে কিন্তু ইনকাম হয় না। তো কাজ বলতে, যেমন আমি কিন্তু এখন কাজ করতেছি, আমি যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু আমার একটা কাজ। আবার কোনো কিছু বিক্রি করলেও কিন্তু ইনকাম হয়, তো বিক্রি করাটাও কিন্তু একটা কাজ। বিক্রি করার আগে তোমাকে নিশ্চয়ই ওই পণ্যটা কিনতে হয়েছে অথবা তৈরি করতে হয়েছে, তারপরে তুমি বিক্রি করেছো। আর আমি এখন তোমাদের কাছে যেই জিনিসটা বিক্রি করতেছি, এটা কিন্তু আমি আসলে কিনি নেই, এটা আমি গেইন করেছি। পড়াশোনা, এডুকেশন, আমি তোমাদেরকে একটা সার্ভিস দিচ্ছি, যে আমি একটা জিনিস তোমাদের থেকে ভালো জানি, অ্যাকাউন্টিং, তোমাদেরকে আমি অ্যাকাউন্টিংটা শেখাচ্ছি অথবা পড়াচ্ছি। যেমন তোমরা কম্পিউটার আমার থেকে নিশ্চয়ই ভালো জানো, প্রোগ্রামিং বলো বা যা কিছু বলো। আমার যদি এখন প্রোগ্রামিং শিখতে ইচ্ছা করে, আমি কিন্তু শিখতে হলে তুমি অথবা তোমার মতো কোনো কম্পিউটার যারা ভালো জানে, প্রোগ্রামিং ভালো জানে, তাদের কাছ থেকে শিখতে হবে। সো আমার ভিতরে একটা স্কিল আছে, এই স্কিলটা আমি মানুষকে সার্ভিস দিচ্ছি, শেখাচ্ছি, পড়াচ্ছি। তো এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে ইনকাম করা হয় কাজের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। তো এই প্রিন্সিপালটা আমাদেরকে বলে যে রেভিনিউ শুড বি রেকগনাইজড অ্যান্ড রেকর্ডেড, মানে রেভিনিউকে আমরা রেভিনিউ হিসেবে রেকগনাইজ করব এবং রেকর্ড করব when the revenue is earned, যখন রেভিনিউটা আর্নড হয়েছে। এই আর্ন হওয়া কথাটার অর্থ কি? আর্ন থেকে আর্নড, আর্ন মানে হচ্ছে অর্জন করা। আচ্ছা, এখন তার মানে আমরা বলতে পারি when the revenue is earned, আমরা ব্র্যাকেটে এখানে একটু লিখে রাখি, it means when the সার্ভিস ইজ কমপ্লিটেড, মানে আমি যেই কাজটা করতেছি এই কাজটা যখন কমপ্লিট হবে তখন আমার রেভিনিউ হয়ে গেছে, ইনকাম হয়ে গেছে। এখন ইনকাম করি আমরা কেন, ইনকাম বা কাজ করি আমরা কেন?
ইনকাম অবশ্যই টাকা পাওয়ার জন্য। যেমন আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু এই কাজটার বিনিময়ে টাকা পাবো, স্যালারি পাবো। তো স্যালারিটা কিন্তু আমি আজকে পাচ্ছি না। আজকে তোমাদেরকে যে পড়াচ্ছি এই ক্লাসটাতে আমার যে টাকা হয়, যে অনারিয়াম, এটা কিন্তু আমি আজকে পাবো না, কালকেও পাবো না। এটা আমি পাবো সামনের মাসের, মানে এই পুরো মাসটা শেষ হবে তার পরের মাসের 3 তারিখে। তার মানে আমি টাকাটা পরে পেলেও কাজ কিন্তু আমার আজকেই কমপ্লিট। তো রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল বলে যে যখন রেভিনিউটা আর্নড হবে, মানে কাজটা যখন কমপ্লিট হবে, তখনই সেটাকে রেভিনিউ বলতে হবে। টাকা আমরা পরেও পেতে পারি, টাকা আমরা সাথে সাথেও পেতে পারি। অনেক সময় আবার আমরা কোনো কাজ করলে সাথে সাথেই টাকা পাই। তাহলে এখানে বলে রাখা ভালো যে নো ম্যাটার whether cash has been received, মানে টাকা পাওয়া গেছে কি যায় নাই, এটা আসলে ফ্যাক্ট না রেভিনিউ হওয়ার জন্য। রেভিনিউ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার কাজটা কমপ্লিট হয়েছে কিনা। তাহলে রেভিনিউ, ইভেন অনেক সময় কিন্তু আমরা অ্যাডভান্সও টাকা নিয়ে থাকি, কাজ কমপ্লিট করার আগেই টাকা অ্যাডভান্স নিই। মনে করো তুমি যদি অনেক রিনাউন্ড একজন ইঞ্জিনিয়ার হও, কম্পিউটার প্রোগ্রামার হও, তাহলে তুমি একটা কনসালটেন্সি ফার্ম খুললা, মানুষ তোমার কাছ থেকে কনসালটেন্সি বা সার্ভিস নেবে। তো তোমার এতটাই ডিমান্ড যে তুমি তোমার সিস্টেম করে ফেললা কি, যে আমার ফিস অ্যাডভান্স দিতে হবে, দিয়ে 7 দিন পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট, আপনি এসে আমার সাথে 15 মিনিট কথা বলবেন, আমার ফি হচ্ছে 12,000 টাকা, কিন্তু এই টাকাটা আগে দিয়ে সিরিয়াল দিতে হবে। তো টাকাটা কিন্তু সেই ক্ষেত্রে তুমি অ্যাডভান্স নিয়ে নিলা, তোমার কিন্তু রেভিনিউটা এখনো হয়নি। রেভিনিউ হবে আমি যখন কাজটা কমপ্লিট করব। তাহলে রেভিনিউয়ের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যখন একটা কাজ আমরা শেষ করব তখন সেটা রেভিনিউ। টাকাটা, কাজের বিনিময়ে যে টাকা, এই টাকাটা আমরা সাথে সাথেও পেতে পারি অথবা পরেও পেতে পারি। যেমন তোমাদের ক্লাসটা আমার, ধরে নাও যে একটা 1 ঘন্টার ক্লাস নেওয়ার জন্য আমি 2,500 টাকা পাই। তো এই যে আমি 2,500 টাকা আজকে একটা ক্লাস নিচ্ছি, আমি 2,500 টাকা পাবো। 2,500 টাকা কিন্তু আমার ইনকাম হয়েছে, এটা কনফার্ম, কারণ আমি ক্লাসটা শেষ করেছি, আমার 2,500 টাকা ইনকাম। এখন টাকাটা আমি এখনো পেতে পারি অথবা 1 মাস পরেও পেতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। টাকা যদি আমি পাওয়ার সম্ভাবনা থাকে, আমি যদি ধরে নেই যে আমি টাকা পাবো, তাহলেই সেটা ইনকাম। কাজ শেষ করলে তখনই সেটা ইনকাম। তবে যদি এরকম হয় যে আমি টাকাটা ভবিষ্যতে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে তো কেউ কাজই করবে না। তাহলে ইনকাম বাকিতেও হতে পারে, ইনকাম নগদেও হতে পারে। যেমন একটা দোকানে বিক্রি হয়, নগদেও বিক্রি হয়, বাকিতেও বিক্রি হয়। আবার কিছু কিছু দোকান আছে বাকিতে বিক্রি করে না, ওরা দোকানের সামনে লিখে রাখে বাকি চাহিয়া লজ্জা দেবেন না। আবার কিছু দোকান বলে পে ফার্স্ট, আগে টাকা পরিশোধ করুন তারপরে সিঙ্গারা খান। তার মানে ইনকামটা আসলে রিলেটেড হচ্ছে কখন আমাদের কাজটা কমপ্লিট হচ্ছে তার উপরে, টাকাটা কখন পাচ্ছি তার উপরে ডিপেন্ডেন্ট না। সো এখানে তাহলে একটা জিনিস মনে রাখো, নোট ডাউনও করে রাখতে পারো, যে রেভিনিউ নগদেও হতে পারে, বাকিতেও হতে পারে। নগদে হোক আর বাকিতে হোক, কাজ যখন আমার কমপ্লিট তখনই সেটা আমার রেভিনিউ হয়ে গেছে। তাহলে রেভিনিউকে আমরা কখন রেভিনিউ বলবো সেটা শিখলাম। রেভিনিউকে আমরা রেভিনিউ বলবো যখন আমার কাজটা কমপ্লিট হবে তখন। এরপরে আমরা দেখব এক্সপেন্স রেকগনিশন প্রিন্সিপাল। এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল, এটাকে কিন্তু আমরা ম্যাচিং প্রিন্সিপালও বলে থাকি। এটার আরেকটা নাম হচ্ছে
ম্যাচিং প্রিন্সিপাল। তো রেভিনিউ রেকগনিশন যেমন আমাদেরকে শেখালো যে রেভিনিউকে কখন রেভিনিউ হিসেবে রেকগনাইজ করতে হবে, এই প্রিন্সিপালটা আমাদেরকে শেখাবে এক্সপেন্স কি কখন এক্সপেন্স হিসেবে রেকর্ড বা রেকগনাইজ করতে হবে। দুটার কনসেপ্ট একই রকম। রেভিনিউ এর সাথে টাকা পাওয়া জড়িত, যেটার থেকে আয় হয়, আয় হয় মানে সেখান থেকে টাকা আমরা পাই, টাকা রিসিভ করি। আর এক্সপেন্সের সাথে টাকা পয়সা পরিশোধ করা জড়িত। কোনো এক্সপেন্স অথবা ব্যয়, এটার জন্য আমাদেরকে টাকা পয়সা পরিশোধ করতে হয়। তাহলে এবার আমরা এই প্রিন্সিপালটার মেইন কনসেপ্টটা দেখি। এই প্রিন্সিপালটা আমাদেরকে বলে যে এক্সপেন্সেস শুড বি রিকগনাইজড অ্যান্ড রেকর্ডেড। যে কোনো একটা বললে হবে যে এক্সপেন্সকে আসলে রেকগনাইজ করতে হয় অথবা রেকর্ড করতে হয় when the expense happened, যখন একটা ব্যয় ঘটে, মানে ব্যয় যখন সংঘটিত হয় তখন ব্যয়টাকে রেকর্ড করতে হয়। টাকা তুমি আগেও দিতে পারো, টাকা তুমি পরেও দিতে পারো, তার মানে টাকা পরিশোধ করার সাথে এটার কোনো সম্পর্ক খুব একটা নাই। তাহলে আমরা এখানে বলতে পারি যে নো ম্যাটার whether cash has been paid, টাকা পরিশোধ করা হয়েছে কি হয় নাই সেটার সাথে এক্সপেন্সের কোনো সম্পর্ক নাই। এক্সপেন্স তখন রেকর্ড করতে হবে যখন এক্সপেন্সটা ঘটেছে। আচ্ছা, টাকা আমরা এক্সপেন্স ঘটার সাথে সাথেও দিতে পারি, টাকা আমরা এক্সপেন্স হওয়ার আগেও দিতে পারি অ্যাডভান্স, অথবা টাকাটা আমরা বাকি রেখে পরেও দিতে পারি। টাকা আমরা যখনই পরিশোধ করি না কেন সেটা কোনো ব্যাপার না, একটা এক্সপেন্সকে এক্সপেন্স বলবো আমরা, এক্সপেন্সটা যখন ঘটবে তখনই সেটা এক্সপেন্স। যেমন আমরা যদি এখন এক্সাম্পল বলি, খুব কমন একটা এক্সাম্পল বলি, এই যে আমরা যারা ক্লাস করতেছি ম্যাক্সিমামই কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি। আমার মনে হয় নিশ্চয়ই দু একজন এরকম থাকতে পারে এখনো যে রেজিস্ট্রেশন হয়নি। এখন আমরা অনেকেই হয়তো তোমাদের সেকশনে আমি দেখতেছি অনেকেই সবাই টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছো, কিন্তু আমি দেখতেছি অনেক জায়গাতেই অনেক সেকশনে এখনো অনেকেই রেজিস্ট্রেশন এখনো কমপ্লিট করতে পারেনি, কেবলই করতেছে, কিন্তু ক্লাস ওরা আগের থেকেই করতেছে। এখন আমার কথা হলো, ইভেন তোমাদের তো ক্লাস শুরু হয়েছে বোধহয় 13-14 তারিখ থেকে, রেজিস্ট্রেশন কিন্তু অনেকে আগেই 5-6 তারিখেই করে ফেলছো, 5-6-7 তারিখে। তো এই একটা ক্লাসের জন্য ধরে নাও তোমাকে 600 টাকা বা 600 টাকা পে করতে হয়, একটা ক্লাস করার জন্য তোমাকে 600 টাকা পে করতে হয়, মানে একটা ক্লাসের খরচ তোমার 600 টাকা। এই 600 টাকা যারা আমরা ক্লিয়ারেন্স টাকা জমা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে রেজিস্ট্রেশন করে ফেলছি, তারা কিন্তু ধরে নাও যে আমরা ক্লাসের টাকাটা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, তোমরা যে টাকাটা দিয়েছো মিড টার্ম পর্যন্ত তোমাদের কাছ থেকে আর টাকা পয়সা চাওয়া হবে না, মিড টার্মের পরে আরেকবার দিবা ফাইনালের সময়, আর 3বার তোমরা সাধারণত এক সেমিস্টারে টাকা পয়সা জমা দাও। তো এই যে অনেকে টিউশন ফিটা আমরা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, অনেকে টিউশন ফিটা আমরা ডিলে করে দিচ্ছি একটু, অথবা যাদের এক্সেপশনাল কেস দু একজনের আমাদের অনেক সমস্যা, সেক্ষেত্রে আমরা ডিউস রেখেও কিন্তু এডুকেশন কমপ্লিট মানে কন্টিনিউ করি। এরকম অনেকেই হয়তো, অনেকে ঠিক না, কিছু স্টুডেন্ট আমাদের আছে যে এক সেমিস্টার আগের টাকাও তার কিছু এখনো ডিউস আছে। তার মানে কিন্তু এই না যে এই টাকাটা সে দেবে না, টাকাটা সে কিন্তু
এখন সমস্যা কিছুদিন পরে দিয়ে দেবে। এরকম ওই কিছুদিন পরে করতে 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 তোমার যখন 4 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে সিএসসি, তখন তুমি যখন ডিফেন্স ফেস করবা বা এক কথা সার্টিফিকেট তুলবা, তখন কিন্তু কোনো টাকা ডিউজ থাকলে তোমাকে সার্টিফিকেট ভার্সিটি দেবে না। লাস্ট টাইম ওই সময়ের মধ্যে তোমাকে টাকা পয়সা সব ক্লিয়ার করতে হবে। এটা আমার মনে হয় আমার থেকে তোমরা আরো ভালো বুঝো। তো এক্সপেন্সের ব্যাপারটা হচ্ছে যে এক্সপেন্সের টাকাটা আমরা অনেক সময় অ্যাডভান্স পরিশোধ করি, অনেক সময় যখন খরচটা হয় সাথে সাথে পরিশোধ করি, অথবা অনেক সময় আমরা বাকি রেখে দিই, এক্সপেন্স হওয়ার কিছুদিন পরে পরিশোধ করি। তো সাথে সাথে পরিশোধ করি, আগে পরিশোধ করি, অথবা পরে পরিশোধ করি, এগুলোর সাথে এক্সপেন্স হওয়ার কোনো সম্পর্ক নাই। একটা এক্সপেন্সকে আমরা এক্সপেন্স বলবো তখন এক্সপেন্সটা যখন সংঘটিত হয়, তখনই সেটা এক্সপেন্স। তো এটা হচ্ছে এক্সপেন্স রেকগনিশন বা ম্যাচিং প্রিন্সিপালের মেইন কনসেপ্ট। এখন আমরা লাস্ট একটা প্রিন্সিপাল আছে আমাদের, এই প্রিন্সিপালটা হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এটার কনসেপ্টটা হচ্ছে যে অল দা ইম্পর্টেন্ট ইনফরমেশন should be disclosed in the financial statements অথবা অ্যাকাউন্টিং রিপোর্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অথবা অ্যাকাউন্টিং রিপোর্টে কিন্তু কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বা অ্যাকাউন্টিং ডাটা থাকে। তো ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল বলতেছে যে একটা কোম্পানির কোনো অ্যাকাউন্টিং ডাটা হাইড করা যাবে না, সব ইনফরমেশন ডিসক্লোজ করতে হবে, যাতে করে যারা ইউজার্স তারা ঠিকঠাক মতো ওই ইনফরমেশনটা ব্যবহার করে তাদের কাজ করতে পারে, ডিসিশন নিতে পারে। তো ফুল ডিসক্লোজার প্রিন্সিপালের কনসেপ্ট হচ্ছে এটাই, যে কোনো তথ্য অথবা ইনফরমেশন অথবা ডাটা হাইড করা অথবা গোপন করা যাবে না, সেটা ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজ মানে কি? শেয়ার করতে হবে। এখন এই ডাটাটা যে ডিসক্লোজ করে অথবা শেয়ার করে, সেটা কিসের মাধ্যমে করে? সেটা করে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে। ফাইন্যান্সিয়াল তার মানে এই প্রিন্সিপালটার মেইন কনসেপ্ট হচ্ছে যখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাতে যা যা ইনফরমেশন থাকার কথা সেটা যাতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ডিসক্লোজ করি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাতে কোনোভাবে ইনকমপ্লিট না থাকে, অথবা যে ইনফরমেশনটা থাকার কথা সেটা যাতে মিসিং না থাকে। তো এই হচ্ছে 4টা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল, এগুলোর মেইন কনসেপ্ট। আমরা যখন রেকর্ডিং করব, যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, তখন এই নীতিমালাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা অ্যাকাউন্টিং এর 4টা প্রিন্সিপাল আজকে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্টিং এর অ্যাজাম্পশন আছে 4টা, অ্যাজাম্পশন গুলো দেখব। তো এই দেখো অল্প একটু বেশি কিন্তু আমরা আজকে পড়িনি, আগের ক্লাসটা রিভিউ করলাম, আর অ্যাকাউন্টিং এর যে 4টা প্রিন্সিপালস, এই প্রিন্সিপালস 4টা পড়লাম। সো এগুলো যদি কেউ সর্বোচ্চ 15 মিনিট তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলেই তোমার সবকিছু মনে থাকবে। আর যেটুকু ভুলে যাবা সেটুকু পরে রিকভার করা যাবে, কিন্তু আজকেই সেটা রিভিউ করতে হবে, কালকের অপেক্ষায় রাখলে হবে না।